দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বাংলাদেশে সাধারণ নির্বাচনের বাইরে আর কোনো বিকল্প নেই। সংস্কার টেকসই করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বললেন তারেক রহমান। জুলাই আন্দোলনকারীদের সাথে নিয়ে সরকার গঠনের ডাক। বিচার না হওয়া পর্যন্ত শেখ হাসিনার রাজনীতির অধিকার নেই, বরিশালে সার্জিস। শহীদ পরিবারকে জুলাই ফাউন্ডেশনের সহায়তা। গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থী নিহত। আহতদের আনা হচ্ছে ঢাকায়। সহপাঠী হারানোর শোক আইইউটি ক্যাম্পাসে। চট্টগ্রামের বাজারে দাম কমেছে শীতের সবজির, যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। আলুর বাজার চড়া, ক্রেতাদের মাঝে হতাশার সুর। এবং রাঙামাটিতে সাফ জয়ী 3 নারীকে রাজকীয়ভাবে সংবর্ধনা। অনুপ্রেরণা তৈরি হবে পাহাড়ের নতুন খেলোয়াড়দের, বলছেন সংশ্লিষ্টরা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশের সংবাদে, সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। সংস্কার টেকসই করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গার টাউন হল মাঠে জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান আরো বলেন, নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে। বলেন, বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন চায় না, গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন চায়, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচন চায়। বিএনপি তরুণদের কাছে দায়িত্ব দিতে চায় জানিয়ে বিএনপির নেতা বলেন, যারা আন্দোলনে ছিলেন তাদের নিয়েই সরকার গঠন করে সংস্কার এগিয়ে নিতে চায় বিএনপি। সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। সেজন্যই আমরা বলছি, রাজনৈতিক দলগুলো বলছে কেন দেশে নির্বাচন প্রয়োজন। দেশের নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, যেই স্বৈরাচারের বিরুদ্ধে দেশের লক্ষ কোটি মানুষ বিগত 1 যুগেরও বেশি সময় ধরে আন্দোলন করেছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। জুলাই বিপ্লব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এদেশে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতির কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। হুঁশিয়ারি দেন, স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহত করা হবে। কেউ তার সন্তানকে শনিবার সকালে বরিশাল শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। যোগ দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত এদেশে শেখ হাসিনা ও তার দোসরদের রাজনীতির অধিকার নেই। আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই, এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদেরকে দিতে হবে। স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন সার্জিস আলম। এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না। তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দিব না।
এ সময় জুলাই বিপ্লব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন হতাহতদের স্বজনরা। প্রথমে আমি চাই হত্যাকারী বিচার চাই, এর হত্যার জানি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তারা যে শুধু তারা খুন করছে, এই খুনের আমরা বিচার চাই, হত্যার বিচার চাই। আমার সন্তান পৃথিবীতে আসে কেন বাবা ডাক শুনতে পারলো না? সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রতি শহীদ পরিবারকে 5 লাখ ও আহতদের 1 লাখ করে টাকা দেয়া হচ্ছে। বরিশালের 79 জন শহীদের পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পর্শে 3 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। এ বিষয়ে খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, 3 শিক্ষার্থী নিহতের খবর আমরা পেয়েছি। আহতদের কি অবস্থা? তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে কিনা? আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নে। এখানে আমি যদি একটু জানিয়ে রাখি যে ভুট বাজারে যে ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে, সেই ইউনিভার্সিটির 460 জন শিক্ষার্থী কিন্তু পিকনিক করার জন্য এই শ্রীপুরে কিন্তু তারা মাটির মায়া রিসোর্টে আসে এবং আসার সময় যে পেলাদ গ্রামে পৌঁছানোর সাথে সাথে কিন্তু যে উপরে বৈদ্যুতিক তারের শর্ট সার্কিটে কিন্তু বাসের বিদ্যুতায়িত হয়। সেই বাসের বিদ্যুতের কিন্তু আঘাতপ্রাপ্ত হয়ে কিন্তু 3 শিক্ষার্থী নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো 3 জন। এখানে আসলে 6টি বাস, দোতলা বাস ছিল। সেই দোতলা বাস থাকার কারণে গ্রামের যে সরু রাস্তা রয়েছে, সেই সরু রাস্তা দিয়ে আসার সময় কিন্তু তাদের বিদ্যুৎ স্পর্শে কিন্তু পুরো বাসকে কিন্তু বিদ্যুতায়িত হয়ে যায়। ঠিক সেই কারণেই কিন্তু তাদের 3 জনের মৃত্যু হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারা বলছেন যে আসলে এই বিষয়টা খতিয়ে দেখা হবে যে কেন এই বাসে বিদ্যুতায়িত হয়েছে এবং 3 জন নিহত হয়েছে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রো ভাইস চ্যান্সেলর রফিকুল ইসলাম জানিয়েছেন যে এই বিষয় তদন্ত করার জন্য 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে এবং এরপরে কিন্তু তারা প্রকৃত কি ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখবেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে জেলা প্রশাসকের পক্ষ থেকেও কিন্তু 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যে কেন এই দুর্ঘটনাটি ঘটেছে, কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে, এমন জানিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং স্থানীয়দের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলাম যে তারা কিন্তু আমি রয়েছি এখন মাটির মায়ের রিসোর্টের সামনে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের শ্রীপুরের থেকে 3 জন শিক্ষার্থীর মৃত্যু এবং 3 জন আহত সর্বশেষ ঘটনা। আমি এখন চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী মাহমুদুলের কাছে। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। আনন্দ ভ্রমণ রূপ নিল বিষাদে। গাজীপুরে পিকনিক বাসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান 3 শিক্ষার্থী। এর মধ্যে গুরুতর আহত 2 জনকে ময়মনসিংহ মেডিকেল থেকে পাঠানো হয় ঢাকায়। 3 সহপাঠী হারানোর শোক কাটছে না ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। গাজীপুর আইইউটি ক্যাম্পাস থেকে শ্রীপুর মাটির মায়া ইকো রিসোর্ট যাচ্ছিল পিকনিকের বহর। বাস আর মাইক্রোতে ছিল 450 শিক্ষক শিক্ষার্থী। বছর শেষের আনন্দ ভ্রমণ ঘিরে উচ্ছ্বসিত ছিল পুরো বহর। পথে উদয়খালী বাজারে বিআরটিসির ডাবল ডেকার বাসটির ছাদে স্পর্শ করে বিদ্যুতের তার। কিছু বোঝার আগেই চলন্ত বাস পরিণত হয় মৃত্যুকূপে। বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 3য় বর্ষের মোজাম্মেল হোসেন নাইম, মোস্তাকিম রহমান ও জোবায়ের আলম সাকিব। আর গাড়ির ভিতরে যারা ছিল সকলেই লাফালাফি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। তখন আমি তাকায় দেখি গাড়ির যে পিছনের সাইড ওটা বিদ্যুতের তারের সাথে সংযুক্ত হয়ে গেছে এবং তার প্রায় 40-50 মিনিট পরে এখানে আমাদের হাসপাতালে সেই 3 জন আহত আসে, কিন্তু তারা 3 জনই ছিল ব্রড ডেড। দুর্ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং গার্জিয়ান কর্তৃপক্ষ যেভাবে আইনগত সহায়তা চাইবে আমরা সেভাবে করে দেবো। আর গাফিলতির ব্যাপারটা তদন্তের বিষয়, তদন্তে বেড়ে আসবে যে কার কি কেমন হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। কাজ শেষ হওয়ার 5 বছরেও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা যায়নি মুন্সিগঞ্জের শ্রীনগরে 34 কোটি টাকা ব্যয় নির্মিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির। শিক্ষক সংকট সহ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে নানা অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের। প্রায় 34 কোটি টাকা ব্যয়ে 2015 সালের 10 জুন শুরু হয় আইএইচটির নির্মাণ কাজ, যা শেষ হয় 2019 সালের ফেব্রুয়ারিতে। কিন্তু গত 5 বছরেও চালু হয়নি মুন্সিগঞ্জের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির পূর্ণাঙ্গ কার্যক্রম। একাডেমির 4 বিভাগের প্রতি সেশনে 208 শিক্ষার্থী ভর্তি হওয়ার কথা থাকলেও মাত্র 86 জন নিয়ে চলছে ল্যাবরেটরি ও রেডিওগ্রাফি বিভাগ। ডিপার্টমেন্ট প্রধান সহ 6 জন করে 12 জন শিক্ষক থাকার কথা থাকলেও রয়েছেন মাত্র 3 জন। সরকারি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও আমরা সরকার থেকে যেটুকু সুবিধা পাওয়ার কথা ওই সুবিধাগুলো আমরা পাচ্ছি না। মেইন সমস্যা হচ্ছে আমাদের মূলত টিচার নাই, পর্যাপ্ত পরিমাণে আমরা ক্লাস পাইতেছি না। বৃষ্টির সময় দেখেন এখানে প্রায় হাঁটু সমান কাদা থাকে, যা আমাদের শিক্ষার্থীদের জন্য যেমন দুর্ভোগ তৈরি করে, তেমন নতুন শিক্ষার্থী যারা এখানে স্বপ্ন নিয়ে ভর্তি হতে আসে তাদের স্বপ্ন ওই রাস্তাতেই মাটি হয়ে যায়। ডাক্তারের যেমন অবদান আছে, নার্সেরও অবদান আছে, এমনি আমাদের মেডিকেল টেকনোলজিস্টদেরও অবদান আছে। কিন্তু ওই জায়গা থেকে আপনি দেখেন মানে আমাদের মেডিকেল টেকনোলজিস্টদেরকে কোনো মূল্যায়ন করতেছে না। শিক্ষার্থীদের পদচারণায় দিনভর প্রতিষ্ঠানটি সরগরম থাকলেও সন্ধে নামলেই নিরাপত্তা কর্মী সংকটে আতঙ্ক বাড়ে। ভীতিকর পরিস্থিতির সাথে লড়াই করেন নারী শিক্ষার্থীরা। আমরা নিজেরা পড়াশোনা করি, আমাদের পড়াশোনা ব্যতীত আমরা যদি নিজেদের নিরাপত্তা নিজেদেরই দিতে হয় তাইলে আমরা এখানে কেন ভর্তি হইছি? কোনো রকম কোনো সিকিউরিটি গার্ড নাই, আমাদের কোনো রকম অসুবিধা হতেই পারে, এজন্য সবাই আমরা সবসময় ভয়ে থাকি। শিক্ষক সংকটের কথা স্বীকার করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে নানামুখী উদ্যোগের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা রাত্রে বেলাটা খুবই সিরিয়াস ভাবে রাখি যেন আমাদের হোস্টেলে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ব্যাপার না হয়, এবং রাতে 12টার পরে একজন চৌকিদার আমরা স্থানীয়ভাবে রেখেছি, যিনি আমাদের এই জায়গাটা টহল দেয় এবং একই সাথে স্থানীয় প্রশাসনের সাহায্য করছে। সরকারি বেসরকারি হাসপাতালে টেকনোলজিস্ট সংকট কাটাতে এসব প্রতিষ্ঠানের উপর বিশেষ নজর না দিলে আগ্রহ হারাবে এ খাতের শিক্ষার্থীরা, এমনটাই বলছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। দুপুরে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর জেলার তৃতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করেন তিনি। সবাই নতুন বাংলাদেশ গড়ার জন্য উঠে পড়ে লেগেছে। এটা আমাদের চ্যালেঞ্জ। বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা স্মরণ করছি। নিউজ 24 দেশের সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। 72-এর সংবিধানে জন আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনেদ সাকি। সকাল 10টায় রাজশাহীর সাবেজ বাজার 0 পয়েন্টে আয়োজিত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, বৈষম্য দূর করতে হলে ফ্যাসিস্ট সংবিধান পরিবর্তন করে গণতান্ত্রিক সংবিধান তৈরি করতে হবে। সংবিধান করা হয়েছে, সেখানে 1971 সালের মানুষের যে জন আকাঙ্ক্ষা তাকে অস্বীকার করা হয়েছে, বরং তার বিপরীতে 72 সালের সংবিধান, তার ক্ষমতার কাঠামো, তার যাত্রা ওইদিকে। পিরোজপুরের বিভিন্ন ঘাটে 2 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে কোটি কোটি টাকা মূল্যের ফেরি ও পন্টুন।
অথচ ফেরির অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। পিরোজপুর থেকে গোলাম মুস্তাফার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সেতু চালুর পরপরই বন্ধ হয়ে যায় কুমিরমারা বেকুটিয়ে নৌ রুটে ফেরি চলাচল। এতদিন পরও ফেরিগুলো ব্যবহারের পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। টগরা ফেরিঘাটেও একইভাবে পড়ে আছে অব্যবহৃত ফেরি ও পল্টুন। দীর্ঘদিন অযত্ন অবহেলায় মরিচা ধরে ফেরিগুলো প্রায় অকেজো। অব্যবহৃত ফেরি যেন গবাদি পশুর খড় ও গোবর শুকানোর জায়গায় পরিণত হয়েছে। চুরি হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। বছর পরে আছে, এই যে এখানে একটা পল্টন পরে পয়সা যাইতে আছে, ব্যাঙ্গে চুরি পরে পোলা বানিয়ে লই যা, যে জন্য ফাঁক পায় হ্যান্ডেল লই যা সরকারি জিনিস। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাটে এখনো নৌকা দিয়েই চলছে নদী পারাপার। তাই দ্রুত অচল ফেরিগুলো মেরামতের দাবি তাদের। একটা ঘাট আছে, ওই ঘাটে নিয়ে কাজ করে নিয়ে দিলে আমাদের ভালো হবে, লোকজনের ভালো হবে, চলাফেরা করতে পারবে। তো যেখানে দেখা যায় যে ট্রলার চলে বা লঞ্চ চলে, ওইখানে যদি এগুলো নিয়ে যদি রাখা যায় তো দেখা যায় যে মানুষ চলাচল করতে পারে। সড়ক ও জনপথ বিভাগ বলছে তাদের দায়িত্ব শুধু সচল ফেরি রক্ষণাবেক্ষণ করা। ৬টি ঘাটে কত ফেরি অকেজো হিসেব নেই তাদের কাছেও। ব্যবহার অনুপযোগী যেই দু একটি পন্টুন বা ফেরির অংশবিশেষ রয়েছে সেগুলিকে যথাযথ সরকারি বিধান মেনে অকশনের মাধ্যমে প্রক্রিয়া করার জন্য আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট যে ফেরি বিভাগ রয়েছে তাদেরকে পত্রের মাধ্যমে জানিয়েছি। ফেরিগুলো ব্যবহার উপযোগী করা গেলে কমতো জনদুর্ভোগ, আসতো সরকারি রাজস্ব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহীদ ওমর ফারুক মিলনায়তনে অবসরপ্রাপ্ত সশস্ত্র পরিষদ পিরোজপুর জেলা শাখার আয়োজনে এই সভা ও দোয়া হয়েছে। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সভাপতি সার্জেন্ট মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ সহ বিশিষ্টজনেরা। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাজশাহী সহ এই পাবনা পর্যন্ত অঞ্চলটা মারাত্মক সংকটে পড়েছে, মরুভূমিতে পরিণত হচ্ছে প্রতিনিয়ত। আবার একই সাথে অতিরিক্ত পলি ভরাটের কারণে বন্ধ হয়ে গিয়ে ভরাট হয়ে দুই পার্ট ভেঙে শত শত বিঘা না শত একর জমি ধ্বংসে মানুষ নিঃশ্বাস হচ্ছে। আর এখানে গত ১৬ বছর ধরে এই স্বৈরাচারী সরকার দেশপ্রেমকে বিসর্জিত দিয়ে শেখ হাসিনার সাথে একটা অবৈধ ফারাক্কা চুক্তি করেছিলেন। অথচ আমাদের মহান রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান এটা নিজে উদ্যোগ নিয়ে চোখে দেখে এই বাঁধ প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক আদালতে মামলা করে গ্যারান্টি ক্লজ করে এই ফারাক্কা চুক্তি করেছিলেন। তা আজকে আমাদের এই ৩১ দফার মধ্যে এই অঞ্চলের জনগণকে আমাদেরকে বুঝাতে হবে যে প্রতারণা শেখ হাসিনা করেছে, বিএনপি সরকার এই প্রতারণা করবে না। আমরা ফারাক্কার ন্যায্য হিস্সা, আমরা ফারাক্কার ন্যায্য হিস্সা ফেরত চাই। ৩১ দফার মধ্যে ফারাক্কা পানির ন্যায্য হিস্সা চাই। ২, অত্র অঞ্চলের এই ৪-৫টি জেলার কৃষক যাতে সুলভ মূল্যে সহজভাবে খাল বিল খননের মাধ্যমে এই সেচের পানি পায় সেটা চাই। এক মিনিট, আপনি তো দাবি দিয়ে যাচ্ছেন, আপনার প্রশ্নটা কি? কোন প্রশ্ন আছে নাকি দাবি? আপনার কোনটা? দুটোর মধ্যে পার্থক্য আছে, দাবি এবং প্রশ্ন। দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি প্রশ্ন করেন, প্রশ্ন যদি থাকে করেন। আপনার দাবি জানার জন্য আমরা আসিনি তো, আপনার প্রশ্ন জানার জন্য আমি প্রশ্ন যে এই ৩১ দফার মধ্যে এটা অন্তর্ভুক্ত করা যায় কি না, যেটা অত্র অঞ্চলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আর আরেকটি আমার সম্পূরক প্রশ্ন ছিল যে ছাত্রদেরকে 1 বছর সম্মানী ভাতা দেওয়া হবে যদি চাকরি পাওয়া না যায়। এই প্রসঙ্গে আমার প্রস্তাব যে এই প্রস্তাবের সাথে এই যে সকল ছাত্ররা বিভিন্ন পেশা থেকে পাশ করবে তাদেরকে বেকার ভাতা না দিয়ে তাদেরকে প্রশিক্ষণ ভাতা দিয়ে তাদেরকে বিভিন্ন সেক্টরে
1 বছর 1.5 বছরের জন্য। রাজশাহী বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেই বক্তব্য দেখছিলাম। যাচ্ছি পরের সংবাদে। নওগাঁয় ছাত্র গণ অভ্যুত্থানে আহত শহীদদের স্মরণে সভা হয়েছে। বেলা 11:30টায় জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে সভাপতিত্ব করেন আব্দুল আওয়াল। সভায় আহত ও নিহত পরিবারের পাশে থাকার কথা জানান জেলা প্রশাসক। পরে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, আন্দোলনের শহীদ মাহফুজ আলম শ্রাবণের ভাই মুস্তাফিজুর রহমান, গুলিবিদ্ধ আহত নাহিদ হাসান সহ অন্যান্যরা। চট্টগ্রামে সবজির বাম্পার ফলন হয়েছে। শঙ্খ নদীর চরের সবজি দোহাজারি বাজার হয়ে সরবরাহ হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। একই সাথে সীতাকুণ্ডের সবজির পাশাপাশি উত্তরবঙ্গের সবজি চট্টগ্রামের বাজার দখল করায় কমছে দাম। তবে নতুন আলু 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে বেশিরভাগ সবজির দাম অনেক বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। চট্টগ্রামে শীতকালীন সবজিতে ভরে গেছে কৃষকের মাঠ। শঙ্খ নদীর চরে এবারেও সবজির আবাদ হয়েছে। শীতের সকালে নৌকায় করে এইভাবে কৃষকরা সবজি নিয়ে আসছেন দোহাজারি বাজারে। বেগুন, মূলা, ফুলকপি সহ নানা রকমের সবজির বড় হাট বসে দোহাজারিতে। সেখান থেকে প্রত্যন্ত অঞ্চলে সবজি সরবরাহ করেন ব্যাপারীরা। তবে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে সবজির সরবরাহ বাড়ায় কমেছে বেশিরভাগ সবজির দাম। 25 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হচ্ছে মূলা, 30 থেকে 35 টাকায় বিক্রি হচ্ছে বরবটি, 40 থেকে 60 টাকা কেজি বেগুনের দাম, টমেটো 100 থেকে 120 টাকা কেজি। সবজি সরবরাহ আসলে এখন মোটামুটি ভালো, সামনে আরও ভালো হবে। আপনার মেহেরপুর যখন পুরোপুরি চালু হয়ে যাবে তখন আপনার সবজি কিন্তু দামটা অনেক কমে যাবে। এখন কিন্তু চুয়াডাঙ্গারটাই আসতেছে মোটামুটি। এইদিকে ভারত থেকে পর্যাপ্ত আলু আমদানি হলেও নতুন আলু বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। আগের মৌসুমের আলু 65 থেকে 70 টাকা কেজিতে বিক্রি হওয়ায় হতাশ ক্রেতারা। তবে অন্যান্য সবজির দাম কমায় স্বস্তি ফিরেছে কিছুটা, যদিও পাইকাররা বলছেন ভিন্ন কথা। আলুর দামটা তো বুঝতেই পারছেন, এটা সিন্ডিকেটের ব্যাপার, এগুলো তো সবসময় বাড়তেই থাকে। এখনও তো 70 থেকে 75 টাকা দেয় পুরাতনটা, আর নতুনটা তো ধরাই আলোচনার বাইরে। সরবরাহ মোটামুটি বাজারে ভালোই আছে, কিন্তু দামটা কোনো দিকে কম নাই। আগে 50 টাকা আলু ছিল, এখন 65 টাকা। আলুটা তো এখন যেটা বেসিক্যালি লোকালটা শেষ, পুরোটা এখন মুন্সিগঞ্জের উপর ডিপেন্ডেন্ট। তো মুন্সিগঞ্জ থেকে কৃষক থেকে ব্যাপারে নিয়ে হাত বদল হয়ে আলুটা আসার কারণে আলুর রেটটা আমরা একটু বাড়তে পারছি আর কি। পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেশি হওয়ায় ক্ষোভ যাচ্ছেন বক্তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নিউজ 24 দেশের সংবাদে আরেকটা বিরতি নিচ্ছি সাথে। আবার স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। রাজকীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে পাহাড়ের 3 রত্নকন্যাকে। বলছি সাফজয়ী নারী ফুটবলার রূপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমার কথা। শুধু ক্রেস্ট কিংবা ফুলেল সংবর্ধনা নয়, অর্থ দিয়েও পুরস্কৃত করা হয়েছে ঋতুদের। সংশ্লিষ্টরা বলছেন এমন সংবর্ধনায় পার্বত্য এলাকার বাকি মেয়েরাও অনুপ্রেরণা পাবে। সবুজ পাহাড়ের আঁকাবাঁকা সড়কে বিশেষ ট্রাকে করে রাঙামাটির মারি স্টেডিয়ামে আনা হয় সাফজয়ী ফুটবলার রূপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমাকে। এ সময় হাজারো পাহাড়ি বাঙালির ফুলের শুভেচ্ছায় সিক্ত হয় স্বর্ণকন্যারা। দেশের জন্য গৌরব অর্জনকারী নারী ফুটবলারদের এক নজর দেখতে এভাবে ভিড় জমে বিভিন্ন বয়সের মানুষের। মারি স্টেডিয়ামে অস্থায়ী মঞ্চে সাংস্কৃতিক আয়োজনের পর ফুটবলারদের একে একে সংবর্ধনা জানান রাঙামাটি জেলা প্রশাসক, সেনা রিজিয়ন, পার্বত্য জেলা পরিষদ ও পৌরসভা। এই বিজয়ীর উদযাপনটা যে আমরা একসাথে করতে পারতেছি, এটা আমাদের জন্য একটা বড় অর্জন, বড় পাওয়া। সবসময় চেষ্টা করি আমরা দেশের জন্য ভালো একটা রেজাল্ট দেওয়া। আপনারা পাশে থাকলে আমরা সফল হব। রাঙামাটির এমন ভালোবাসায় সিক্ত সাফজয়ীরা। এই যে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এগুলো দেখে পরবর্তী প্রজন্ম যারা, তারাও উৎসাহিত হবে।
রাঙামাটি জেলা প্রশাসন থেকে 1.5 লাখ করে, সেনা রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদ থেকে 1 লাখ করে এবং পৌরসভা থেকে 50,000 টাকা দিয়ে 3 স্বর্ণকন্যাকে পুরস্কৃত করা হয়। তারা বলছেন এ সংবর্ধনার মধ্য দিয়ে অনুপ্রেরণা তৈরি হবে পাহাড়ের নতুন খেলোয়াড়দের মধ্যেও। পরিকল্পনার নতুন যাতে উঠে আসে সেটার জন্যই আমাদের আজকের এই সংবর্ধনাও একটা বড় প্ল্যাটফর্ম। জেলা পর্যায়ে যদি কোনো অনুষ্ঠান হয় বা জেলা পর্যায়ে কখনো খেলাধুলা আয়োজন করি আমরা, অবশ্যই তারা সেখানেও আমন্ত্রিত থাকবে এবং তারা সেখানেও যোগদান করবে। ঋতুপর্ণা, মনিকা এবং রূপনা যে সম্মান বয়ে নিচ্ছে, এতে সারা বাংলাদেশ এবং আমরা পার্বত্যবাসী আনন্দিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বগুড়ায় আগাম জাতের সবজি চাষ করে বেশ ভালো দাম পেয়েছেন চাষিরা। শীতকাল জুড়েই এসব সবজি পাওয়া যাবে, তাই এখন ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। ন্যায্য মূল্য পাওয়ায় আগ্রহ বেড়েছে কৃষকদের। কৃষকদের নানা সহযোগিতা দিয়ে পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ভোরের রাঙা আলোয় যখন আলোকিত হয় ধরণী, ঠিক তখনই শুরু কৃষকের ব্যস্ততা। ক্ষেত পরিচর্যা আর সবজি উঠানোর কাজে সময় কাটছে তাদের। ভালো দাম পাওয়ায় চাষিদের আগ্রহ যেমন বাড়ছে, তেমনি বাড়ছে সবজি চাষের পরিধিও। ফুলকপি, বাঁধাকপি, পটল, ঢেঁড়স, শিম, বেগুন, মূলা, লাউ সহ বিভিন্ন শাকসবজি আবাদ হয়েছে শস্য ভাণ্ডার খ্যাত এই জেলায়। কেনা বেচায় সরগরমও বগুড়ার হাটবাজার। বিভিন্ন ধরনের শাকসহ 42 প্রকারের সবজি উৎপাদন করেন চাষিরা। সারা বছর 20,000 হেক্টর জমিতে এসব সবজি চাষ হয়ে থাকে। চলতি মৌসুমে 13,500 হেক্টর জমিতে এবার সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা 3.25 লাখ টনেরও বেশি। সবজি চাষে ভালো ফলন পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে। 20 শতক মাটি কইবে লাগাইছি, তাকে বেশি ফলন ভালো পাইছি। আবার সামনেবার আল্লাহ চেষ্টা করবো আবার লাগাবো। আমি এখন এই মূল্য পরিচর্যা করতেছি যে এখান থেকে ভালো একটা ফসল আসবে, না হলেও 70-80 মণ মূলা হবে। এখন দাম ভালো, একটু এখন 1400-1600 টাকা মণ। ফসল করে কাঁচামালের দাম আমরা ভালোই পাই, ভালো পাই, তাক দিয়ে আল্লাহ দিলে সংসার চলতেছে। মানসম্মত বীজ ও চারা ব্যবহার করায় কৃষকরা ভালো ফলন পেয়েছেন বলে জানান কৃষি কর্মকর্তা। উন্নত জাতের বীজ এবং চারা আমাদের এই সবজি উৎপাদনে কৃষক ভাইরা ব্যবহার করে থাকেন এবং এখানে মানসম্মত সবজির চারা উৎপাদন করেন। এই সব চারা ব্যবহার করে আমাদের কৃষক ভাইরা শাকসবজি উৎপাদনে যথেষ্ট লাভবান হচ্ছেন। 16 অক্টোবর থেকে 15 মার্চ পর্যন্ত শীতকালীন মৌসুম। লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রতি বছর 4 লাখ টনের বেশি সবজি উৎপাদন হয় বগুড়ায়। গত বছরের তুলনায় এবার চাষের জমি বেড়েছে 300 হেক্টর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বরগুনার তালতলিতে বিনা চাষে রিলে পদ্ধতিতে গমের আবাদ করে সফলতা পাচ্ছেন কৃষক। এই পদ্ধতিতে গম চাষাবাদে 3 ফসলিতে রূপান্তর হচ্ছে জমি। এতে ব্যয় কম হয়, উপকূলীয় কৃষকদের সামনে হাতছানি নতুন সম্ভাবনার। এই পদ্ধতি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সুমন শিকদারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বরগুনার তালতলি উপজেলার শারিকখালী এলাকায় মাঠ জুড়ে দোল খাচ্ছে আধা পাকা আমন ধান। এই অবস্থাতেই ধানের মাঠে সেচ দিয়ে জমিতে ছিটিয়ে দেয়া হচ্ছে গমের বীজ। ধান খেতে গম ছিটানো বিষয়টি রহস্যময় লাগলেও এভাবেই রিলে পদ্ধতিতে বিনা চাষে গমের আবাদ করা হয়। শুষ্ক মৌসুমে উপকূলের অনাবাদী জমিতে এই পদ্ধতিতে গম চাষে গবেষণা চালান স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর মৃন্ময় গুহ নিয়োগী। সফলতাও পান 20 জন কৃষক। জমিটা যদি শুকনো থাকে তাহলে জমিতে একটু সেচ দিয়ে ভিজাইয়া তারপরে বৃষ্টি হালান লাগে। এইভাবে যদি আমার মতো কৃষক যদি মনে করেন সবাই দেয়, তাহলে আমার মনে হয় যে এই দেশে আবাদি জমিগুলো থাকবে না। তাদের সাফল্য দেখে এই পদ্ধতিতে গম চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয়রা। গম চাষের পর খুব সুন্দর গম হয়েছে। আমাকে দেখা দেখি অন্য বহুত মানুষে আমার মানে আর কি ওই গম ফালাইতে আছে আসোয়া জমিতে আর কি। এই পদ্ধতিতে জমির লবণাক্ততা হ্রাস পায়। দেশব্যাপী ছড়িয়ে দিতে পারলে উপকূলীয় 4,39,000 হেক্টর জমিতে 13 লাখ টন গম উৎপাদন করা সম্ভব বলছেন এই বিজ্ঞানী। কমপক্ষে হলেও একটি ফসল অনায়াসে তারা ঘরে তুলতে পারবে এবং আমি মনে করি দেশের খাদ্য নিরাপত্তায় এটা যথেষ্ট একটা বিশাল অবদান রাখবে। কৃষি বিভাগ বলছে এই পদ্ধতিতে গম চাষে কৃষকদের পরামর্শ দিয়ে সহায়তা করা হচ্ছে। সারা দেশে ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াও চলছে। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমরা যে মাঠ পর্যায়ে আমাদের যারা উপসহকারী আছে এবং উপজেলা কৃষি অফিসে যেখানে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা হয়, সেখান থেকে আমরা বিভিন্নভাবে
কৃষকদের মাঝে গমের আবাদ বৃদ্ধি করার জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশে প্রতি বছর গমের চাহিদা ৭৫ লাখ টন, উৎপাদন হচ্ছে ১১ থেকে ১২ লাখ। রিলে পদ্ধতিতে গম উৎপাদন বাড়াতে পারলে আমদানি নির্ভরতা ও রাজস্ব ব্যয় কমবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। ধন্যবাদ সবাইকে।